আওয়ামী লীগের নেতাকর্মীরা যেখানে শেখ হাসিনাকে একসময় মায়ের মতো মানত, তারাই কেন শেখ হাসিনার আহ্বানে মাঠে নামছেন না? নির্বাচনের মাত্র 1.5 সপ্তাহ বাকি, অথচ এখনো কোনো সাড়া শব্দ নেই দেশের সবচেয়ে পুরনো এই দলটির। কেন আসলে? কেন দাঁড়াতে পারছে না আওয়ামী লীগ? আল জাজিরা একটা রিপোর্ট করেছে, নির্বাচনের নিষেধাজ্ঞা, হাসিনার নির্বাসন, আওয়ামী লীগ কি টিকে থাকতে পারবে? আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে ইতিমধ্যে অনুমান করে ফেলেছেন যে ভিডিওটি কোন বিষয় নিয়ে। দর্শক, এই ভিডিওটিতে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাই তথ্যগুলো বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আওয়ামী লীগ কেন আজ পঙ্গু, তার উত্তর খুঁজতে খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। গত 17 বছরের উন্নয়ন উৎসবের আড়ালে দলটির মেরুদণ্ড চিবিয়ে খেয়েছে একঝাঁক হাইব্রিড আর সুবিধাবাদী পরগাছা। শেখ হাসিনা দিল্লি থেকে যতই বার্তা পাঠান, সেই বার্তা মাঠ পর্যন্ত পৌঁছানোর মতো তার বা কানেকশনগুলো এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন। কারণ যাদের মাধ্যমে এই বার্তা পৌঁছানোর কথা, সেই নেতারা হয় পালিয়েছেন, নয়তো অর্জিত বিপুল সম্পদের পাহাড় বাঁচাতে প্রতিপক্ষের সঙ্গে গোপন আঁতাত করে বিলাসী জীবন কাটাচ্ছেন। গত 1.5 যুগে আওয়ামী লীগ রাজনৈতিক দল থেকে পরিণত হয়েছিল একটি লাভজনক ব্যবসায়িক প্রতিষ্ঠানে, যেখানে বিনিয়োগকারীরা সময়মতো মুনাফা তুলে সটকে পড়েছে, আর দেউলিয়া হওয়া প্রতিষ্ঠানের দেনা মেটানোর দায় এসে পড়েছে নিচু স্তরের অসহায় কর্মীদের উপর। ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগে এমন এক দানবীয় সংস্কৃতির জন্ম হয়েছিল, যেখানে আওয়ামী লীগ পরিচয়টা লিজ দেয়া হয়েছিল নব্য ধনকুবের আর হাইব্রিডদের কাছে। দলটির দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীদের কোণঠাসা করে যে নব্য নেতাদের দাপট প্রতিষ্ঠিত হয়েছিল, তারা ছিল মূলত সুসময়ের কোকিল। এই হাইব্রিডরা ক্ষমতার 17 বছরে রাজপথের লড়াকু কর্মীদের কোনো পাত্তাই দেয়নি। উল্টো বিরোধী দলকে দমনের নামে তারা যে অমানবিক বাড়াবাড়ি আর লুটপাট চালিয়েছে, তার দায় এখন চুকাতে হচ্ছে গ্রাম বা শহরের একবেলা খেয়ে না খেয়ে থাকা সাধারণ কর্মীকে। অথচ ক্ষমতার জৌলুস ফুরোতেই এই নব্য নেতারা ভোল পাল্টে ফেলেছে। দল যখন একসময় বিরোধী দলে ছিল, তখন যারা মার খেয়েছে, জেল খেটেছে, ক্ষমতায় আসার পর তাদেরই সবচেয়ে বেশি অপমানিত হতে হয়েছে নিজ দলের টাকার কুমির নেতাদের কাছে। আজ যখন দলের চরম দুর্দিন, তখন সেই অপমানিত লাঞ্ছিত কর্মীরা কেন ওই হাইব্রিড নেতাদের জীবন বাঁচাতে বা তাদের নির্দেশে রাজপথে প্রাণ দেবে? কর্মীদের সেই আবেগ আজ ঘৃণায় রূপ নিয়েছে। আওয়ামী লীগের দলীয় কাঠামোর দিকে তাকালে দেখা যায় এক ভয়াবহ ক্ষয়ের চিত্র। গত 1.5 যুগে দলটির প্রতিটি স্তরের কমিটি ছিল মূলত তোষামোদকারীদের পুনর্বাসন কেন্দ্র। রাজনীতিকে সুকৌশলে নির্বাসনে পাঠিয়ে সেখানে জায়গা করে দেওয়া হয়েছিল বিশাল বৃত্তের মালিক ব্যবসায়ীদের। 300 আসনের মধ্যে প্রায় 270টি আসনেই মনোনয়ন দেওয়া হয়েছিল হাজার কোটি টাকার মালিক ব্যবসায়ী আর আমলাদের। এই এমপি মন্ত্রীরা কোনোদিন রাজনীতি করেননি, তারা করেছেন টেন্ডারবাজি আর নিয়োগ বাণিজ্য। এদের বিরুদ্ধে যখনই দুর্নীতি আর ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে, কেন্দ্র তখন অন্ধের ভূমিকা পালন করেছে। উল্টো এই লুটেরাদের সুরক্ষা দিতে গিয়ে দলটির হাইকমান্ড মাঠের ত্যাগী কর্মীদের সঙ্গে দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। আজ নির্বাচনের মাত্র 1.5 সপ্তাহ আগে যখন সংগঠনের আসল শক্তি দরকার, তখন দেখা যাচ্ছে সেই ব্যবসায়ী নেতারা মাঠ ছেড়ে অন্দরমহলে ঢুকে পড়েছেন। কারণ তাদের কাছে রাজনীতি ছিল স্রেফ ব্যবসার লাইসেন্স মাত্র। এখন যখন সেই লাইসেন্সের মেয়াদ শেষ, তখন তারাও আর নিজেদের ঝুঁকিতে ফেলতে রাজি নন। 5 আগস্টের পর গত 1.5 বছরের চিত্রটা আরও বিভৎস। ফেসবুক বা ইউটিউবে যে গুটি কয়েক নেতাকে এখনো চেঁচামেচি করতে দেখা যায়, তারা বাদে বাকি বিশাল এমপি মন্ত্রী আর কেন্দ্রীয় নেতাদের বহর আজ কোথায়? হাজার হাজার কোটি টাকা এদেশ থেকে পাচার করা সেই নেতারা আজ বিদেশে বা দেশের ভেতরেই দিব্যি বহাল তবিয়তে আছেন। খবর নিয়ে দেখুন, তাদের অনেকেই এখন জামায়াত বিএনপির স্থানীয় প্রভাবশালী নেতাদের সঙ্গে পার্টনারশিপে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। নিজেদের পাহাড় সম সম্পদ আর চামড়া বাঁচাতে এরা এতটাই অধপতিত যে দলের নাম নিতেও এখন লজ্জা পান। ভবিষ্যতে যদি আবারও কোনো সুযোগ আসে, দেখবেন এরা আবার ভোল পাল্টে ফেলবে। এই হাইব্রিড নেতাদের পাপের প্রায়শ্চিত্ত করছে সেই দরিদ্র কর্মী সমর্থকরা, যারা কোনোদিন 1 টাকাও দল থেকে পায়নি। হাজার হাজার মামলা, হামলা আর জেলের ঘানি টানছে রিক্সা চালক, ক্ষুদ্র ব্যবসায়ী বা গ্রামের ছাপোষা আওয়ামী লীগ কর্মীটি। যে কর্মীটি টাকার লোভে দল করেনি, কেবল বঙ্গবন্ধু আর নৌকার আবেগে দলটা করেছিল, তার পরিবার আজ পথে বসেছে। অথচ লুটপাটকারী নেতারা আজ আরাম আয়েশে দিন কাটাচ্ছে আর কর্মীদের মাঠে নামার নির্দেশ দিচ্ছে। এই আকাশচুম্বী বৈষম্যই আজ আওয়ামী লীগের কোমর ভেঙে দিয়েছে। তবে রাজনীতির মাঠে একটি নতুন ও অদ্ভুত সমীকরণও গত কয়েক মাসে দেখা যাচ্ছে। গত 1.5 বছরে অন্তর্বর্তীকালীন সরকারের চরম প্রশাসনিক ব্যর্থতা, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি আর আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। মানুষের এই পুঞ্জীভূত হতাশা থেকে বর্তমানে আওয়ামী লীগের প্রতি এক ধরনের
পরোক্ষ সমর্থন বা সফট কর্নার তৈরি হয়েছে বলে মত দিচ্ছেন অনেক বোদ্ধা। কিন্তু আওয়ামী লীগের হাইব্রিড নেতারা যেন ভুল না করেন, এটা কোনোভাবেই দলটির সাংগঠনিক বা রাজনৈতিক বিজয় নয়, এটা স্রেফ প্রতিপক্ষের সীমাহীন ব্যর্থতার ফসল। সমস্যা হলো এই বাড়ন্ত সমর্থনকে কাজে লাগানোর মতো কোনো নৈতিক বা সাংগঠনিক মেকানিজম আওয়ামী লীগের অবশিষ্ট নেই। দলের যে অংশটি সক্রিয় হওয়ার কথা তারা পালিয়ে বেড়াচ্ছে অথবা আতঙ্কে ঘরে সেঁধিয়ে আছে। ফলে জনসমর্থন কাগজে কলমে বাড়লেও তা ভোটকেন্দ্রে বা রাজপথে কনভার্ট করার মতো সৎ ও সাহসী নেতৃত্ব এখনো দেখা যাচ্ছে না দলটিতে। একে বলা যায় মাথা ছাড়া ধর, শরীর আছে কিন্তু নির্দেশ দেওয়ার মতো সুস্থ মস্তিষ্ক নেই। যারা গত 17 বছর দলটাকে চুষে খেয়েছে তারা আজ গর্তে লুকিয়ে কর্মীকে বলছে পুলিশের লাঠি খেতে। সাধারণ কর্মীরা এই ভণ্ডামি ধরে ফেলেছে। প্রশ্ন হলো, আওয়ামী লীগ কি গত 1.5 বছরেও তাদের দলের ভেতরের আবর্জনা পরিষ্কার করতে পেরেছে? উত্তর হলো একদমই না। এখনো সেই পলাতক, দুর্নীতিবাজ আর সুবিধাবাদীরাই পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ার চেষ্টা করছে। যারা বঙ্গবন্ধুকে ব্র্যান্ড বানিয়ে নিজেদের আখের গুছিয়েছে, দলের এই কঠিন বিপদের সময় যারা কর্মীদের ফেলে নিরাপদ আশ্রয় পালিয়েছে, তাদের চিহ্নিত করে বহিষ্কার করার ন্যূনতম সাহসও দলটির হাইকমান্ড দেখাতে পারেনি। জুলাই গণহত্যার দায়ে সাজাপ্রাপ্ত শেখ হাসিনার দিল্লি থেকে দেওয়া আহ্বানও সেজন্য কাজ করছে না। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ যদি আবারও ফিরে আসতে আসলেই চায়, তবে আগে ওইসব চোর বাটপার নেতাদের দল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে। সাধারণ মানুষের কাছে গিয়ে দাঁড়ানোর আগে দলটিকে নির্মোহভাবে স্বীকার করতে হবে যে হ্যাঁ, আমরা গত 17 বছরে ভুল মানুষকে নেতৃত্বে বসিয়েছিলাম, আমরা চোরদের প্রশ্রয় দিয়েছিলাম এবং আমরা আমাদের মাঠের কর্মীদের রক্ত আর ঘামের মর্যাদা দেইনি। যদি এই জোরালো স্বীকারোক্তি আর সত্যিকার শুদ্ধি অভিযান না চালানো হয়, তবে শেখ হাসিনা 1000টা অডিও বার্তা দিলেও মাঠের কর্মী আর নামবে না, কারণ তারা আর লুটেরাদের স্বার্থ রক্ষার বলির পাঁঠা হতে রাজি নয়। সুবিধাবাদীরা ক্ষমতার মধু খাবে আর সাধারণ কর্মীরা তার দায় মেটাতে মার খাবে। এই পুরনো আর বৈষম্যমূলক সমীকরণ এবার আর কোনোভাবেই মিলবে না। এটা আল জাজিরার একটা প্রতিবেদন। খেয়াল করেন যে ভোটের মাঠে আওয়ামী লীগ নেই, কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে যে আওয়ামী লীগের কথাগুলো আসছে। যেমন গত 15 বছরে নির্বাচনের মাঠে বা ভোটের মাঠে বিএনপি জামাত ছিল না, কিন্তু সরকারি দলই, তখনকার সরকারি দল, তাদের বক্তব্যে কিন্তু তাদের নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। মানে জাতীয় পার্টি আর কোনো প্রতিদ্বন্দ্বী হিসেবে কেউ মনে করতো না আওয়ামী লীগের। যাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করা হতো বিএনপি জামাত, তারা মাঠে ছিল না, কিন্তু আলোচনায় থাকতো বিএনপি জামাত। 15 বছর শাসনামলে বিএনপি নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হয়েছে, জামাত ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আবার জামাত যেহেতু ক্যাডার ভিত্তিক দল, তার একটা অবস্থান রয়ে গেছে। বিএনপি গণতান্ত্রিক দল হিসেবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই কারণে বিএনপি লুকাতে পারেনি, বিএনপি প্রকাশ্যেই ছিল, এবং প্রকাশ্যে থাকার কারণে আওয়ামী লীগ টার্গেট করে করে বিএনপি নির্মূল করেছে। আসলে প্রথম দফায় জামাতের উচ্চ পর্যায়ের নেতাদের ফাঁসি দেওয়ার পর অধিকাংশ জামাত নেতা কর্মীরা আন্ডারগ্রাউন্ডে চলে গেছে অথবা আওয়ামী লীগের সঙ্গে মিশে গেছে। সেটা এখন তো প্রকাশ্য হয়েছে। বিপদে ছিল বিএনপি 15 বছর ধরে নির্যাতন নিপীড়ন সইতে সইতে তার সাংগঠনিক অবস্থা খুবই করুণ হয়ে গেছে। ইতিমধ্যে বিএনপির প্রধান বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ হয়েছিলেন। লাস্ট 8-10 বছরে তার রাজনৈতিক কার্যক্রম ছিল না। লন্ডন থেকে কোনো রকমে তারেক রহমান টিকিয়ে রেখেছিল। বিএনপির নেতারা ভেঙে যায়নি, কিন্তু তাদের শক্তির সামর্থ্যটা দিনে দিনে কমেছে। কারণ অসংখ্য মামলা, হামলা, গুম, খুনের মধ্য দিয়ে নেতা কর্মীদের একটা অংশ নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল, আরেকটা অংশ পালিয়ে গিয়েছিল, আরেকটা অংশ কারাগারে ছিল। প্রকাশ্যে যারা ছিল তারা মামলা মোকদ্দমা নিয়ে জর্জরিত ছিল। তারপরও বিএনপি ছিল সাংঘাতিকভাবে জনপ্রিয় একটি দল। শেখ হাসিনার পতনের পর বিএনপির অবস্থাটা কি হলো? বিএনপি সেই সাংগঠনিক দুর্বলতা কিন্তু দেখা গেল। তখন টিকে ছিল, মানুষের সমর্থন ছিল, কিন্তু যখন শেখ হাসিনা পালাই গেল তখন বোঝা গেল যে তাদের কোথায় কোথায় শূন্যতা। সেই শূন্যতা পূরণ করতে তারেক রহমান দেরিতে আসা বিএনপি যথেষ্ট পরিমাণ তার খেসারত দিচ্ছে। এখনো নির্বাচনের মাঠ সে গুছাইতে পারে। তারপরও যেহেতু নির্বাচন, বিএনপি আস্তে আস্তে গুছায় উঠছে, জামাত আরো ভালোভাবে গুছিয়ে গেছে। আওয়ামী লীগ কি হবে? অনেকে বলছেন যে যদি এই নির্বাচনটা হয়ে যায়, আওয়ামী লীগের আর মানে টিকে থাকার কোনো সম্ভাবনা নেই, আওয়ামী লীগ মুছে যাবে। খেয়াল করেন, আওয়ামী লীগের বিগত
3-4 মাস আগেও বেশ কিছু ঝটিকা মিছিল এখানে ওখানে হইতো। এখন কিন্তু কোনো মিছিলের কোনো একেবারে টিকিও নাই, কোথাও মিছিল নেই। আগে থানাগুলো তটস্থ থাকতো, আওয়ামী লীগ কোথা থেকে কখন মিছিল বের করে। এখন কিন্তু তারা মিছিল বের করে না, বরং তারা এখন আস্তে আস্তে বিলীন হচ্ছে জামাতে, বিএনপিতে। তৃণমূলে বিএনপি মনে করছে যে আগামী দিনে যেহেতু নির্বাচন হবেই, সেখানে তাদের ভরসার জায়গা এখন জামাতের তুলনায় বিএনপি। আগে প্রথমে তারা মনে করেছিল যে জামাত হয়তো তাদের অবলম্বন হবে, কিন্তু সর্বশেষ হাদি মৃত্যুর ঘটনার পর আবারও আওয়ামী লীগের বাসা বাড়িতে আক্রমণ, বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের পর এবং বিশেষ করে অভ্যুত্থানের দল এনসিপি জামাতের সাথে মিলিয়ে মিশে যাওয়ার পর তারা মনে করছে যে এই ইলেকশনের পরপরই মব তৈরি হবে এবং এই তরুণরা মবের নেতৃত্ব দেবে এবং তারা আরো বিপর্যস্ত হবে। এখন তারা তাদের অস্তিত্ব রক্ষার জন্য বিএনপিতে যোগ দিয়েছে বা বিএনপিকে সমর্থন দিয়েছে। এই অবস্থায় কিন্তু নির্বাচনের পর সরকার গঠন করুক বিএনপি বা জামাত, সেখানে কিন্তু আর আওয়ামী লীগের অবস্থান নেই। আওয়ামী লীগকে এখন একমাত্র বাঁচাতে পারে বিএনপি। বিএনপি যদি মনে করে যে একটা গণতান্ত্রিক শক্তি হিসাবে যে কোনো ফর্মে যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনা যায়, তাহলে জামাতের যে আগ্রাসী মনোভাব, সেই মনোভাবটাকে রুদ্ধ করা যাবে। এইরকম একটি সম্ভাবনা আছে, যদি আওয়ামী লীগ বেঁচেও ফেরে, সেটা বিএনপির হয়তো একটি প্রচ্ছন্ন সমর্থন থাকতে পারে। বিএনপি তার নিজের অস্তিত্ব রক্ষার স্বার্থে হয়তো আওয়ামী লীগকে অ্যালাউ করতে পারে। এছাড়া আওয়ামী লীগের আর কোনো সম্ভাবনা নেই। যদি বিএনপি এবং জামাত তার অবস্থানে অটল থাকে এবং তারা দুই দল মিলে মোটামুটি একটা সমঝোতার রাজনীতির দিকে অগ্রসর হয়, তাহলে আস্তে আস্তে আওয়ামী লীগ কিন্তু বিলীন হয়ে যাবে। কারণ আওয়ামী লীগের স্বাধীনতা মুক্তিযুদ্ধের যে দর্শন, সেই দর্শনটা এখন বিএনপি ধারণ করছে এবং বিএনপি এটা ধারণ করেই কিন্তু জামাতের সাথে ফাইট করছে। তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করতে পারে যে তাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের এই কনসেপ্ট তো বিএনপি ধারণ করছে, সুতরাং এখন বিএনপির সাথে আমাদের একীভূত হওয়ার আর কোনো সমস্যা নেই, বরং আমাদের অনেক সেফটি সিকিউরিটি দিক দিয়ে সেটা ভালো হবে। এইরকম একটি পরিস্থিতি হবে। তার মানে নির্বাচন হবার পর যে রাজনৈতিক পরিস্থিতি হবে, সেই রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে আওয়ামী লীগের অবস্থা আরো ক্ষীণ হয়ে যাবে বলে অনেকে মনে করছেন। দর্শক, এই ভিডিওতে আপনাদের সাথে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হলো। এই সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।